এবং শুভেচ্ছা। আপনারা দেখছেন প্রাণের মেলা। আজকে প্রাণের মেলার সব শেষ দিন এবং আজকেও কিন্তু বেশ শঙ্কা ছিল বৃষ্টি নিয়ে। বৃষ্টি আবহাওয়াটাও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা, সব কিছু নিয়ে শঙ্কা আছে। তবে আজকেও কিন্তু আমরা দেখেছি লেখক পাঠক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয়েছে। শেষ দিনে কিন্তু প্রকৃত পাঠকরা আসছেন, বই কিনছেন। তো আজকের প্রাণের মেলায় আমরা কথা বলবো কেমন হলো বইমেলা 2019 এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন বিধান রিবিরু, লেখক এবং গবেষক, এবং প্রকাশক কামরুল হাসান শায়ক। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত। প্রথমে শায়ক ভাই আপনার কাছে যেতে চাই, এবারকার মেলা 2019 মানে আলাদাভাবে মনে রাখার কোনো কারণ আছে কি এই মেলাটি? হ্যাঁ, এবারে মনে রাখার অনেকগুলো কারণ আছে। সেটি হচ্ছে যে এবারে মেলা তার স্বভাব সুলভ রীতিতেই 10 তারিখে এসে একটি পরিণত মেলায় পরিণত হয়েছিল এবং তার সেই পরিণত অবস্থা, যে মেলার যে তারুণ্য, যেখানে লেখক প্রকাশক পাঠকের ত্রিমাত্রিক একটি রসায়ন প্রাণের মেলার একটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, সেই অবস্থাটি কিন্তু 20 তারিখ পর্যন্ত বেশ উদ্দাম গতিতে চলেছে। কিন্তু 20 তারিখের পরে 21 তারিখে এসে আমরা জানি যে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে সমগ্র জাতি শোকাহত হয়েছে। তার প্রভাব কিন্তু বইমেলাতে পড়াটা খুবই সঙ্গত। সেখান থেকেই কিন্তু ছন্দপতনটা শুরু হয় এবারের 21-এর বইমেলায়। এটার জন্য এটা মনে রাখার অনেক কারণ আছে এবং 21 তারিখের পর থেকে আপনি দেখবেন ঝড় বৃষ্টি বাদলের একটি ছোবল তো আমরা দেখছি। তার ফলশ্রুতিতে 21 তারিখের পর থেকে আজ পর্যন্ত মেলা কিন্তু ছন্দ পতনের মধ্য দিয়ে, কখনো ছন্দে উঠে আবার পতন ঘটে, এইভাবেই মেলাটি মূলত এগিয়েছে। আজকের দিনে এসে দেখেন যে মেঘলা পুরো আকাশ, পাঠক আসবে কি আসবে না, এমন একটি দোলাচলের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে মেলা তার সামগ্রিক একটি চমৎকার রূপ লাভ করেছে শেষ মুহূর্তে এসেও। আমরা দেখলাম যে কালকে বৃষ্টি নামার পর থেকে একটি দাবি এসেছিল যে বইমেলার সময়সীমা বাড়ানোর ব্যাপারে। তো একজন প্রকাশক হিসেবে আপনি কি মনে করেন? বাংলা একাডেমি তো সিদ্ধান্ত নিয়েছে তারা বাড়াবে না, তো এই সিদ্ধান্তকে আপনারা স্বাগত জানাবেন? দেখুন, অমর একুশে গ্রন্থমেলা এটি কিন্তু ভাষার পুরো মাসব্যাপী হবে অমর একুশের বইমেলা, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে 21 তারিখের পর থেকে আমি বলেছি ছন্দপতনের দোলাচলের মধ্য দিয়ে মেলা এগিয়েছে, এখানে কিন্তু প্রকাশকরা প্রচণ্ড রকম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা জানি এটি অমর একুশে গ্রন্থমেলা, তো আমরা এটি ভাষার মাসব্যাপী হবে, এটিই স্বাভাবিক। তবে মানবিক দিক বিবেচনা করে আমরা জানি যে আমাদের মাননীয় মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি ভাই, তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় প্রিয় কবি আমাদের। পাশাপাশি বইয়ের প্রতি, প্রকাশকদের প্রতি ওনার সহানুভূতির অন্ত নেই। তিনি আমাদেরকে প্রচণ্ড রকম ভালোবাসেন, আমাদের প্রতি খুবই সহানুভূতিশীল। তবে তিনি ইচ্ছা করলেই হঠাৎ করে একটি মেলাকে কিন্তু বাড়িয়ে দেওয়ার একক সিদ্ধান্ত তিনি দিতে পারেন না। কারণ কি, এই মেলাটি আয়োজনের সাথে অনেক সরকারি প্রতিষ্ঠান এবং এজেন্সি যুক্ত আছে। ওনাকে মেলাটি বাড়াতে হলে এই সবগুলো এজেন্সির সাথে সবাইকে সমন্বয় করে এই বিশাল আয়োজনটি যদি একদিনও বাড়াতে হয়, সেই কাজটি করতে হবে। কিন্তু এই পুরো আয়োজনটি তার পক্ষে এত অল্প সময়ের মধ্যে সমন্বয় করা কিছুতেই সম্ভব না, যার ফলশ্রুতিতে তিনি আমাদের সাথে বিষয়টি শেয়ার করেছেন, তার সহমর্মিতা আমাদের জানিয়েছেন। ফলশ্রুতিতে ওনাকে আমরা সেভাবে দোষ দিতেও পারি না, আর পাশাপাশি এই ক্ষতি মেনে নেওয়া ছাড়া আমাদের উপায়ও থাকে না। বিষয়টি এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে আপনার সাথে আবার ফিরবো। আমরা কথা বলবো লেখক এবং গবেষক বিধান রিবিরু। আপনার কাছে যে লেখক হিসেবে এবারকার বইমেলা আপনার পর্যবেক্ষণটা কেমন হলো? প্রতিবারের মতোই এবারও কিছু মানসম্মত বই এসছে এবং অধিকাংশই মানসম্পন্ন বই আসেনি, এটাই আমার পর্যালোচনা। তবে এই যে তরুণ এবং বয়সে তরুণ এবং লেখক হিসেবে তরুণ সবাই যে বই বের করছে, এটা একদিকে ভালো আমি মনে করি যে তারা লেখালেখির চর্চার মধ্যে আসতে চায়। তবে আমি এতটুকু বলতে পারি লেখক হিসাবে যে যারা নতুন বই প্রকাশ করছেন বা তাদের আত্মপ্রকাশের জন্য অপেক্ষা করছেন, তাদের উচিত যে ব্লগ বা ফেসবুকের নোটে তারা যদি আগে লেখালেখিটা হাত মক্স করেন, তাহলে মনে হয় মানসম্মত বইয়ের ব্যাপারটা নিশ্চিত হয়।
পাশাপাশি প্রকাশকদের বেলাও এটি সত্যি। আমি মনে করি যে তারা যদি অনলাইন এবং অন্যান্য পত্রপত্রিকায় লেখকদের লেখালেখির জন্য প্রস্তুতি কতটুকু সেটির দিকে নজর রাখেন এবং সেটাকে আমলে নিয়ে যদি বই প্রকাশের উদ্যোগ নেন, তাহলে আমার মনে হয় যে এই যে মেলায় হাজার হাজার বই বেরোয়, শেষ পর্যন্ত প্রায় 2,500-3,000 বই বেরোয়, সেখান থেকে ছেকে হয়তো বা 150-200 বই হাতে তোলার মতো সেই জায়গাগুলো আসলে বন্ধ হবে। এবং যারা, সেটাই বলছি যে প্রকাশক এবং লেখক এবং পাঠক এই তিন পক্ষেরই আসলে অনেক সচেতন হওয়া উচিত বলে মনে করি বইয়ের কনটেক্সট বাছাইয়ের ক্ষেত্রে। এবারকার মেলার পরিসর বেড়েছে, নান্দনিকতায় পরিবর্তন এসেছে, এটা আমরা দেখছি পুরো মেলায়, কিন্তু মানে কমতি মনে হচ্ছে কি যে এটি আগামী বছর করা যেতে পারে, আপনার কি মনে হয়? না, মেলা শুধু না, মানে আপনি যে কোনো আয়োজনেরই তো শেষ বলে কিছু নেই, এটা এবং কনস্ট্যান্ট অর্থাৎ মানে শাশ্বত বলেও কিছু নেই। সব কিছুই পরিবর্তনশীল এবং সব কিছুই আপনার ধীরে ধীরে পরিবর্তন হবে সময়ের সাথে সাথে। যেমন এটি চতুর্থ বা পঞ্চম বর্ষ, যেটি আগে বাংলা একাডেমি প্রাঙ্গণে ছিল, সোহরাওয়ার্দী উদ্যানে এসছে, তাই না? এখানে পরিসর বেড়েছে। তারপর যেমন আছে এবার বাংলা একাডেমিতে নতুন একটি মাত্রা যোগ হয়েছে, লেখক বলছি মঞ্চ। সেরকম আমার মনে হয় যে আরও নতুন নতুন বিষয় আসবে, ভাবনায় রয়েছে আমার ধারণা একাডেমি যে কর্তৃপক্ষ তাদের। আমার মনে হয় যে এটি একটি চমৎকার উদ্যোগ। এবার যে লেখক বলছি মঞ্চটা হয়েছে, এটার মধ্য দিয়ে একটি পারস্পরিক পাঠক এবং লেখকের মধ্যে যে মিথস্ক্রিয়া, সেই জায়গাটি তৈরি হয়েছে। এটি খুবই একটি ইতিবাচক দিক। আমি মনে করি যে মূল মঞ্চের যে আলোচনা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে, সেটি অনেকটা ব্রাত্য হয়ে গেছে। সেটি যদি এই সোহরাওয়ার্দী উদ্যানে আনা হয় এবং এখানে যারা পাঠক ক্রেতারা রয়েছেন তারা অনেকেই এই তথ্যটি জানেন না যে মূল মঞ্চে সেমিনার হচ্ছে, তাহলে তারাও সেই মূল মঞ্চের সেমিনারে যোগ দিতে পারেন যদি ওইটি আগামী বছর থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানের করা হয়। যে আপনার কাছে আবারও ফিরবো শাহেক ভাই, এবারকার উনি বলছিলেন যে লেখক বলছি একটি মঞ্চ হয়েছে যেটি এবার একেবারেই নতুন, কিন্তু এটিতে দেখছি যে লেখক বলছে কিন্তু প্রকাশকদেরও তো একটি বড় ভূমিকা আছে, প্রকাশকদের যুক্ত কেন করা হয়নি, আপনি কি মনে করেন? আমি বলতে চাচ্ছি যে একটি চমৎকার আয়োজন লেখক বলছে, তবে কি আমরা সবাই স্বীকার করি, আপনিও স্বীকার করলেন যে এই যে প্রাণের মেলাটি বাঙালি সংস্কৃতির আমি মনে করি সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম এই 21-এর বইমেলা। এই মেলাটিতে আমি লেখক বলছি, কিন্তু এই প্রাণের মেলাটি কিন্তু লেখক, প্রকাশক এবং পাঠকের একটি ত্রিমাত্রিক রসায়ন। এই রসায়নের জায়গাটিতে শুধু যদি লেখক মঞ্চ আমরা বলি তবে কিন্তু একটি মাত্রা বাদ পড়ে যায়। আমরা যদি এই জায়গায় এটিকে আরও চমৎকার একটি পরিণত চেহারা আমরা দেখতে পেতাম এই মঞ্চটির, যদি এটি লেখক, প্রকাশক এবং পাঠক মঞ্চ হতো, তাহলে কি হতো? একজন পাঠক কিন্তু বুঝতে পারতেন যে একজন লেখকের যেমন তার একটা বক্তব্য আছে, এবং আমাদের দেশে বইয়ের যে পেশাদারিত্বের জায়গা, সেখানে কিন্তু আমরা যেটা দেখি যে একজন লেখক মনে করেন তিনি যে কন্টেন্টটি তৈরি করছেন এটি যেন তেনভাবে কম্পোজ বাইন্ডিং হয়ে গেলেই বই হয়ে যায়। আসলে বই নির্মাণেরও নান্দনিক কতগুলি প্রক্রিয়া। আমরা আবারও ফিরবো। দর্শক, আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আবার এই দুইজন অতিথিকে নিয়ে আবারও ফিরবো। বছরের স্বল্পতম এই মাসটি চোখের পলকেই যেন শেষ হলো, তবে বইমেলায় যে পাঠকরা বই কিনলেন সেটি বছর জুড়ে তাদের রসদ যোগাবে, এটি নিঃসন্দেহে বলা যায়। আমরা আজকে কথা বলছিলাম একজন লেখক এবং একজন প্রকাশকের সাথে। আমরা ছিলাম পাঞ্জেরি প্রকাশনীর প্রকাশক শাহেক ভাইয়ের সাথে। শাহেক ভাই, একটি বিষয়ে মানে প্রতি বছর বইমেলা আসলেই সবচেয়ে বেশি কথা হয় এই বিষয়টি যে প্রকাশকরা সম্পাদনা পরিষদ ছাড়া বই প্রকাশ করেন। তো একজন সম্পাদক হিসেবে আপনি কি মনে করেন এটি আসলে কতটা জরুরি সম্পাদনা পরিষদ থাকা? প্রকাশক হিসেবে সম্পাদনা পরিষদ থাকাটা খুবই জরুরি, কারণ প্রকাশনা শিল্পের পেশাদারিত্বের যে যতগুলো কম্পোনেন্ট আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট হচ্ছে
সম্পাদনা পরিষদ থাকা। আপনি জানেন যে যে কোনো একটি শিল্প বিকাশের কতগুলো স্তর থাকে। তা আমরা আজকে বাংলাদেশের প্রকাশনা শিল্প যে জায়গায় এসে দাঁড়িয়েছে, ক্রমান্বয়ে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো প্রকাশনা প্রতিষ্ঠানের এখনই কিন্তু সম্পাদনা পরিষদ আছে। মানে যে আমাদের প্রকাশনা শিল্পের ক্রমবর্ধমান বিকাশের একটি স্তরে এসে এখন আমরা পৌঁছেছি। আপনারা দেখবেন যে শীর্ষ যদি আপনি 15-20টি প্রকাশনা সংস্থা যদি আপনি চিন্তা করেন, আমি মনে করি যে 15-20টি প্রকাশনা সংস্থার এখন সম্পাদনা পরিষদ আপনি পাবেন তাদের। তবে সম্পাদনা পরিষদের ক্ষেত্র কারোটা খুবই স্ট্রং, কারোটা মাঝারি, কারোটা দুর্বল, কিন্তু তারা শুরু করেছে। এই যে শুরু হয়েছে এটিকে আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখতে চাই। এবং যাদের নেই তারা কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে তারা কিন্তু যাদের ইন হাউস নেয় তারপরেও তারা কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে এডিটিংয়ের চেষ্টা করছে। এই যে প্রবণতা, এইটি কিন্তু আমাদের প্রকাশনা শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই চর্চাটি আরও বেশি প্রবল হবে, এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে আবারও আপনার কাছে ফিরবো। আমরা লেখক এবং গবেষক বিধান টিভিরও আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি নিজেও একজন গবেষক, গবেষণা করেন এবং চলচ্চিত্র এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনি লেখালেখি করেন। তো বাংলাদেশের এই যে এখনকার বইমেলায় অসংখ্য প্রবন্ধের বই, গবেষণার বই বেরোচ্ছে, কিন্তু একটি কথা থেকেই যায় যে গবেষণার ঘাটতি আছে। মানে একটা বিষয়ের সাথে লেগে থাকার যে বিষয়টি এবং ওইটিকে ভালোভাবে বুঝে আত্মস্থ করে লিখবার যে বিষয়টি, সেটি ঘাটতি আছে বিভিন্ন সময় শোনা যায়। আপনার অভিজ্ঞতা কি, বা আপনি কি বলবেন? না, দেখুন, এখানে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। এই জন্যে ভালো নয় যে আমি দেখি যে নামকরা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা পর্যন্ত তাদের যে গবেষণাপত্র সেখানে প্লেজারিজম করে। কাজে এটা খুবই দুঃখজনক আমার কাছে, কারণ তারা শিক্ষকরা যদি এই ধরনের চৌর্যবৃত্তির সাথে যুক্ত হন সেটা পুরো জাতির জন্যই দুর্ভাগ্যজনক। এটা একটি দিক। এবং আরও একটি দিক হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে আমাদের ঢাকা শহরেরই কিছু কিছু জায়গায় এই ধরনের পিএইচডি গবেষণা বা অভিসন্দর্ভ নকল কিনতে পাওয়া যায় এবং আপনি রেডিমেড কিনতে পাওয়া যায়। সেটা কাজেই এই সমস্ত ঘটনা দিয়ে বোঝা যায় যে আমার দেশের গবেষণার মান এবং তার যে পরিধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আসলে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমার দেশের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইখানে সরকারিভাবে বরাদ্দ দেওয়ার পাশাপাশি যারা গবেষণাটি করেন, গবেষণা কর্মে যারা নিযুক্ত হন, তাদের সততা, নিষ্ঠা, এই বিষয়গুলো ভীষণভাবে জড়িত। এই কারণ আমি যেই বিষয়টি নিয়ে গবেষণা করছি তার মধ্যে যদি সততা না থাকে, এটি খুব বড় একটি বিষয়। এবং কর্মঠ হওয়ার যে মানসিকতা সেটা যদি যুক্ত না হয়, তাহলে কোনো গবেষণায় শেষ পর্যন্ত আসলে গবেষণা হয়ে ওঠে না। সেটা শেষ পর্যন্ত অনেক কিছুর একটা জগা খিচুড়ি বলে প্রতীয়মান হবে। আমি মনে করি যারা গবেষণা করতে চান, গবেষণা মানে কিন্তু ভারী কিছু না। আমি গবেষণা বলতে মনে করি সত্যকে অনুসন্ধান। কাজে আপনি সত্যকে অনুসন্ধান করতে গেলে আপনার নিষ্ঠার সাথে যদি আপনি করতে পারেন, তাহলেই কিন্তু গবেষণাটি আমি মনে করি সফল হয়ে উঠবে। এবং আমি আরও মনে করি যে বাংলাদেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থীরা রয়েছেন তারা ওই জায়গাটাতে পৌঁছতে পারবেন যেই জায়গাটিতে আমরা আসলে পৌঁছতে চাই গবেষণা কর্মে। জি, আবারও আপনার কাছে ফিরবো। শাহেক ভাই, একটু একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বই মেলার আয়োজক বাংলা একাডেমি, কিন্তু অনেক সময় কথা হয় যে বাংলা একাডেমি কেন আয়োজন করবে, এটি তো প্রকাশকদের দায়িত্ব। তো আপনি কি মনে করেন? দেখুন, বইমেলাটি দীর্ঘদিন থেকে আয়োজন করে আসছে বাংলা একাডেমি, প্রকাশক সমিতিগুলোর সহযোগিতা নিয়েই করে আসছে। তবে বইমেলার আয়োজন প্রকাশকরা করবেন, এটাই সঙ্গত হওয়া উচিত। তো বাংলা একাডেমির যে এই একটু আগে আমি বলছিলাম যে এত বড় একটি মাসব্যাপী বইমেলা করার জন্য অনেকগুলো সরকারি প্রতিষ্ঠানের লজিস্টিক সাপোর্ট, এজেন্সিগুলোর লজিস্টিক সাপোর্টের কিন্তু খুব দরকার। যে এই যে আপনি বিদ্যুৎ দেখছেন, সুয়ারেজ লাইন, টয়লেট সিস্টেম, তারপরে আপনার নিরাপত্তা, সব কিছু নিরাপত্তার যত অনেকগুলো এজেন্সি কিন্তু এখানে কাজ করছে, নিরাপত্তা বলয় তৈরি করে আমরা যে এত স্বাচ্ছন্দ্যে এই মেলাটি উদযাপন করছি, এটার পিছনে কিন্তু অনেক শ্রম নিহিত রয়েছে, যার একটি ফসল কিন্তু আমরা এরকম একটি মেলা দেখছি। তো
এই লজিস্টিক সাপোর্টগুলো যদি প্রকাশকদের দেওয়া হয়, প্রকাশকদের পক্ষে অবশ্যই চমৎকার এই বইমেলাটি উদযাপন করা অসম্ভব বলে কিছু মনে করি না আমরা। আমি তো আজকেও আমি প্রস্তাব করেছি, আমার ফেসবুক পেজে আমি প্রস্তাব করেছি যে অনেক এইবারে যে ক্ষতি হলো, যে প্রকাশকদের এই যে ছন্দপতন ঘটলো বইমেলার, এটার মধ্যে যে ক্ষতিগ্রস্ত হলো এই যে আপনার প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকেই বইমেলা বাড়াতে চেয়েছেন। আমি বলেছি যে হ্যাঁ, হতে পারে বইমেলা, আমরা 21-এর বইমেলা আমরা করেছি ভাষার মাসব্যাপী, আমরা স্বাধীনতার একটি বইমেলা করতে পারি। সেটি 7ই মার্চ থেকে বঙ্গবন্ধুর ভাষণ, এই স্বাধীনতা যে আমাদের স্তম্ভটি, এই জায়গায় 7ই মার্চে ভাষণ হয়েছে। 7ই মার্চ থেকে 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত 10 দিন ব্যাপী আমরা একটি স্বাধীনতার বইমেলা করতে পারি। অথবা 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত আমরা স্বাধীনতার বইমেলা করতে পারি। আরেকটি বইমেলা এই অবকাঠামো ঠিক রেখে 7 দিনের বিরতিতে আমরা স্বাধীনতার আরেকটি বইমেলা করতে পারি, যে বইমেলাটি সমস্ত অবকাঠামো, সমস্ত সাপোর্টগুলো অক্ষুণ্ণ রেখে একটি আমাদের প্রকাশকদের 2টি সমিতি আছে, তাদের ব্যবস্থাপনায়, তাদের উদ্যোগে এমন একটি আরেকটি বইমেলার আয়োজন হতেই পারে। ভাই রিমিরু ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে বইমেলা কেন্দ্রিক বই প্রকাশের প্রবণতা লেখকদের মধ্যে বেশি এবং খুব তাড়াহুড়ো করে লিখে ফেলেন, প্রকাশকরা খুব তাড়াহুড়ো করে বই প্রকাশ করে ফেলেন, এতে মানে নিশ্চয়ই ঘাটতি হয়। আপনি কি মনে করেন যে বইমেলা কেন্দ্রিক বই প্রকাশের প্রবণতা কমা উচিত কিনা? না, দেখুন, দুইটা সমাধান আছে। একটা হচ্ছে আপনার বইমেলার সংখ্যা যদি বেড়ে যায়, নানা পার্বণ বা উৎসবকে কেন্দ্র করে, তাহলে এই প্রবণতা কমবে। কারণ তখন কেউ ভাববে যে না, আমি ফেব্রুয়ারিতে পারলাম না, কিন্তু বৈশাখের বইমেলা আমার বইটা বেরোবে। যেমন পার্শ্ববর্তী দেশ কলকাতায়, ভারতের রাজ্য কলকাতায়, পশ্চিমবঙ্গে আমরা দেখি যে পশ্চিমবঙ্গ শুধু না, আসাম বা 7 সিস্টার্স বা দিল্লিতেও বছর জুড়ে নানা রকমের উৎসবের মধ্যে তারা এই বইমেলাটিকে যুক্ত করে নিচ্ছে। কাজেই 1 সপ্তাহের জন্য বইমেলা, 10 দিনের জন্য বইমেলা, তাই সারা বছর জুড়ে যদি বইমেলা হয় তাহলে এটা একটা প্রবণতা কমবে শুধুমাত্র ফেব্রুয়ারি কেন্দ্রিক। আমি বলতে চাই যে আমাদের দেশে 12-13 বছর আগে বর্ষার বইমেলা শুরু হয়েছিল, সেটা কেন জানি বন্ধ হয়ে গেল। আরেকটি বইমেলা হতো আমাদের ঢাকা আন্তর্জাতিক বইমেলা, সেটাও বন্ধ হয়ে গেল। কাজেই এখন আমাদের বইমেলা বলতে, মানে জাতীয় পর্যায়ে বইমেলা বলতে, এই ফেব্রুয়ারির একটাই বইমেলা 1 মাস জুড়ে। কাজেই সবার একটা, আর ব্যাপারটা কি যে বইমেলা যখন হয় 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, এই ফেব্রুয়ারি মাসে পত্রিকা থেকে শুরু করে সবার একটা নজর থাকে এই মেলাটির প্রতি। কাজেই তখন লেখকও মনে করেন যে যেহেতু মেলার প্রতি এক ধরনের মানুষের আগ্রহ থাকে, কি বই বেরোচ্ছে, কাজেই মেলাকে কেন্দ্র করে বই না বের করলে বোধহয় তার বইটি নজরে আসবে না, এই ধরনের একটা মানসিকতাও কাজ করে। কাজেই লেখকদের দিক থেকে এটা এই জায়গা থেকে বেরোতে হবে যে একমাত্র বোধহয় মেলাতে বের করলেই সেই আকর্ষণটাই থাকে। ব্যাপারটা আসলে আদৌ তেমন নয়। কারণ লেখকরা যদি মানসম্মত বই বের করেন, তাহলে আপনার পরের মেলাতে তো সেটিকে নিয়ে আপনার প্রকাশক সেটা বিপণনে যাবে, হ্যাঁ, তারা তাদের মতো করে মার্কেটিং করবে, কেমন। আর আরেকটি যেটি বললাম শুরুতে, মেলার সংখ্যা যদি বাড়ানো হয় 10 দিন, 7 দিন, 3 দিনের মেলা, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে লেখকদের এই প্রবণতা যে এই মাসের মধ্যেই বের করতে হবে, এবং আপনি জানেন যে এই সুযোগে অনেক বাধাইখানা, তারপর কাগজের দাম বেড়ে যায়, তাই না, মানে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় দাম বাড়ানোর, এইগুলোও কমবে। তাতে করে হবে কি, বইয়ের দামটাও কম হবে। আমি মনে করি যে এই সমস্ত কিছু বিবেচনা করে লেখক এবং প্রকাশক এবং যারা জাতীয় পর্যায়ে নীতি নির্ধারক আছেন, তারা যদি ভাবেন যে বর্ষার বইমেলা আমরা একটা আবদ্ধ জায়গায়, যেখানে বৃষ্টি হবে না, সেরকম একটি জায়গায় যদি করা যায়, ঢাকা আন্তর্জাতিক বইমেলাটা যদি আবার ফিরিয়ে আনা যায়, আমার মনে হয় যে এই ধরনের প্রবণতা কমে আসবে। জি, ধন্যবাদ। আপনাকে ছোট্ট করে একটি প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এবারকার দেখলাম যে লেখকরা নিজেরাই আসলে বিজ্ঞাপনে নেমে গেছে, প্রকাশকদের যেটি করবার কথা তারা বেশি আত্মপ্রচারণায় নেমেছে। এই বিষয়টি ছোট্ট করে যদি বলতেন, আমাদের সময় খুবই কম। দেখুন, এই যে বিজ্ঞাপনের বিষয়টি, এটা লেখক বিজ্ঞাপন করবেন, এটা পেশাদারিত্বের মধ্যে পড়ে না। এই কাজগুলো হলো প্রকাশকের। আমরা যেমন সারা বছরই কিন্তু বই প্রকাশ করি, এবং আপনি জানেন যে প্রকাশকদের, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রন্থকেন্দ্রের উদ্যোগে প্রকাশকরা কিন্তু বিভিন্ন বিভাগীয় বইমেলাও করে থাকে সারা বছর ধরে। সেটি কখনো 4টি, কখনো আসলে আমরা নিশ্চয়ই আবারও আগামী বছর আলোচনার জন্য তুলে রাখলাম বিষয়গুলো। আজকেই শেষ হচ্ছে প্রাণের মেলা, এবং প্রাণের উচ্ছ্বাস নিশ্চয়ই কমবে না, কারণ যে বইগুলো কিনলেন পাঠকরা, সেটি
সারা বছর তাদের রসদ জুগিয়ে যাবে। এবং আজকের যারা কিনছেন, যারা এসছেন, লেখক, পাঠক, প্রকাশক, তাদের মধ্যে আমরা দেখেছি যারা পাঠক এসেছেন তারা কিন্তু বই কিনেই বাড়ি ফিরছেন। তার মানে প্রকৃত পাঠকরাই কিন্তু শেষ দিকে বই কিনছেন এবং পুরো মাস জুড়ে তারা কিন্তু বই দেখেছেন, বিভিন্ন বই সম্পর্কে জেনেছেন, তারপরে বই কিনেছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এবারের প্রাণের মেলা।